এনসিপির পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে যে সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ, তারা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, আইন শৃঙ্খলার অবনতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজির মতো অনেকগুলো বিষয় আছে, সাথে করে হাম এসছে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে সরকার যদিও দাবি করছে যে তারা অনেক বেশি কাজ করছে, কিন্তু সেক্ষেত্রে সম্প্রতির ঘটনা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া একজনকে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছে। তাহলে কি সরকার, এনসিপির দাবি অনুযায়ী সরকার তার ব্যর্থতাগুলোকে ঢাকবার জন্যই মাঝে মাঝে ছোট ছোট ইস্যুগুলোকে বড় বড় করছে, যে যাকে অ্যাভয়েড করলেই পারতো সরকার? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আমি সে প্রসঙ্গে আসবো। আমি একটু আতিকবের কিছু কথাটা রেসপন্স করি। সেটা হচ্ছে, ধরেন উনি ওই ছাত্র রাজনীতির কথা যেটা বলছেন, গেস্ট রুম কালচার কিন্তু ধরেন এটা আওয়ামী লীগের আমলে ছিল, এটা ছাত্রদলের প্রিভিয়াস আমলেও কিন্তু ছিল না, এখন না, এটা ভালো সাইন। আমরা চাই যে শিক্ষাঙ্গনগুলো খুব ভালো পজিটিভ রাজনীতির বার্তা দিক, এবং উনি ভালো বলছেন যে ছাত্র শিবিরের নানা কৃতকর্মের কারণেই মানুষ তাদেরকে ভোট দিয়েছে এবং সফলতা অর্জন করেছে। তো এবং একই ক্ষেত্রে এটাও সত্য, আমাদের জাতীয় রাজনীতিতেও যেরকম ক্যাম্পাস রাজনীতি ওনারা যেটা বিশ্বাস করেন যে ছাত্র শিবির ভালো কাজ করার কারণে মানুষ, মানে ছাত্ররা তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে, তাদের প্যানেল বা বেশিরভাগ তারাই জয়ী হয়েছে। তো জাতীয় রাজনীতির ক্ষেত্রে এটা সত্য, কারণ তারা বাংলাদেশের মানুষ মনে করেছে যে বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ, এবং জামাত তাদের যে দেশ নিরাপদ, শিবিরের হাতে ক্যাম্পাস নিরাপদ, ওনাদের যুক্তি অনুযায়ী তাইতে হওয়ার কথা আর কি। তো এই কারণেই মানুষ এটা বিশ্বাস করে বলে তো মানুষ বিএনপিকে ব্রুটাল মেজরিটি দিয়ে ক্ষমতা এনেছে, কারণ বাংলাদেশের মানুষ জামাত শিবিরের যতই রূপ বদলাক না কেন, তারা আসলে এই ৭১-এর ডার্ক সাইডটা কখনো ভুলতে পারবে বলে আমার মনে হয় না। গেল একটা। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আপনার যে জিনিসটা আপনি বললেন যে এনসিপির ব্যাপারে হাম ইস্যু বললেন, তারপর হচ্ছে কি আপনার অর্থনৈতিক বিষয় বললেন, ব্যর্থতার বললেন। ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। রিসেন্ট টাইমে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেফিনেটলি উন্নতি করার অনেক জায়গা রয়েছে, অনেকগুলো মব কালচার এখন রয়েছে, দর্শন হচ্ছে। কিন্তু আমি একটা ডেটা আপনাকে দিই, আমাদের বিগত 5 বছরে সবচেয়ে বেশি দর্শন হয়েছে 2025 সালে। একদম অফিসিয়াল অভিযোগ, থানা অভিযোগে আসছে 2025-এ 7000টি, আর 2026 সালে এখন পর্যন্ত প্রথম 4 মাসে আসছে মাত্র 666টি। 25 সাল বলতে কি বোঝাচ্ছেন? মানে 2025 বিগত বছরে, বিগত 5 বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বেশি অভিযোগ ছিল, এবং মানবাধিকার সংস্থার আন্ডারে রিপোর্ট ছিল 786টি, আর এই 4 মাসে হয়েছে 185টি। সুতরাং মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে জিনিসগুলোকে এমনভাবে ফলো করে দেখানো হয় যে মানে এটা বাংলাদেশে এখন হঠাৎ করে দর্শন, খুন, এই জাতীয় জিনিসের রমরমা হয়ে যাচ্ছে। আমরা কোনোটাই চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দেখানোর ক্ষেত্রে, ফ্রেমিং করানোর ক্ষেত্রে এমনভাবে দেখানো হয় যে এটা 2001 থেকে 6 সাল পর্যন্ত আমরা দেখেছি যে হাসিনার রেখে যাওয়া সরকারের অর্থ বছর পরবর্তী বিএনপি এসে দুর্নীতি চ্যাম্পিয়ন হয় টিএবির রিপোর্টে, পরবর্তী দেখানো হয় যে বিএনপি দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছে, অথচ বিএনপির 5 বছরে কিন্তু গ্রাজুয়ালি এটা কমেছে। সুতরাং বিএনপিকে আন্তর্জাতিকভাবে একটা ব্যর্থ সরকার দেখানোর জন্য আপনার কথার সঙ্গে একমত হব কিনা, মানে বিষয়টা হলো কি, আমি ডেটা দিয়ে কথা বলছি। না ডেটা দিয়ে বলেন। শিশু নির্যাতন বিশ্বের যে কোনো জায়গাতেই, যে কোনো সময়, যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে সেনসিটিভ। না, আমি তো এটা ডিসন করতেছি না। হ্যাঁ, এগুলোকে আপনি কি পরিসংখ্যান দিয়ে বিচার করবেন? না, পরিসংখ্যান আমি সেটাই বলতেছি, পরিসংখ্যান দিয়ে আমি কখনোই বিচার করতে চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনার সময় একজন হলে যে কথা 100 জন হলে এক্স্যাক্টলি সেই খাওয়ার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন সেখানে কি অন্য সময়ের পরিসংখ্যান দেখা যায়? না না, দায়রাতে কোনোভাবে দায়রানোর কোনো সুযোগ নেই। আমি আগেই আপনাকে সিলিন্ডার করলাম, দায়রানোর কোনো সুযোগ নেই, এবং এটাও বললাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার যথেষ্ট কোনো সুযোগ রয়েছে এবং সরকারকে হার্ডলাইন করতে, এটা মেনে তো আমি তারপর কথা আসছি। এবং সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আপনার এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা আজকে যদি ধরেন জামাত ক্ষমতা থাকতো, এনসিপি ক্ষমতা, হোয়াট বা যে ক্ষমতা থাকতো কেন, এই সমস্যাটা কিন্তু পলিটিক্যাল সমস্যা না। এই যে মানে আমি ধরেন আপনাকে বলি, আমেরিকান অপরাধ বিজ্ঞানী লরেন্স ই কোহেন তার রুটিন অ্যাক্টিভিটি দেখিয়েছিল যে আসলে অপরাধগুলো কীভাবে সংগঠিত হয়। এখানে 3টি ফ্যাক্টর, একটা হচ্ছে ধরেন যে অপরাধ করে তার ইচ্ছা, সেকেন্ড হচ্ছে তার অপরাধ করার পরিবেশ, থার্ড হচ্ছে কি তার গার্ডিয়ানশিপের অভাব। তো সুতরাং এই 3টার মধ্যে একটা আছে, ধরেন একটাকে আপনি পলিটিক্যাল ধরতে পারেন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হচ্ছে, আর দুইটা হচ্ছে কি সোশ্যাল যে স্ট্রাকচার। সুতরাং আমাদের এই সমস্যাটা একটা সোশ্যাল স্ট্রাকচার যে ভেঙে যাচ্ছে এখন, এটার জন্য পলিটিক্যাল পার্টিগুলো যেমন দায়ী, আবার শুধু পলিটিক্যাল পার্টিগুলোকে সব দায় দিলে হবে না। আমি সেই প্রসঙ্গে আসতেছিলাম। আর লাস্ট ব্যাপারটা হচ্ছে কি, যেটা আপনি বলছিলেন যে হামের ইস্যুতে, দেখুন হামের ইস্যুটাতে এটা নিয়ে মানে আজকে কিছুক্ষণ আগে আমি আপনাদের হেডলাইনে দেখলাম যখন এই শোতে আসলাম, আজকে সর্বোচ্চ মৃত্যু হইলো 17 জন একদিন 17 সর্বোচ্চ মৃত্যু। এখন দেখুন এটার মানে যে একটা, আমি একজন মেডিকেল ডক্টর হিসেবে আমি যে বলি, সেটা হচ্ছে ধরেন এই সরকারের পক্ষ থেকে সরকার যতগুলো প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার সবগুলো নিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখনো যেহেতু 40-50 হাজার শিশু আক্রান্ত, তার মধ্যে কিছু শিশু নিউমোনিয়া হয়ে আইসিইউ লাইফ সাপোর্ট লাগবে
তারপরে হচ্ছে মেডিকেল কন্ডিশন ডিটেরিয়েট করবে, তো এখানে অনেকেই মারা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন সরকার এটাকে যদি কোনো গাফিলতি করতে তাহলে আমি সরকারকে দোষারোপ করতাম, কিন্তু সরকার আপনি বলতে পারেন যে ব্যবস্থা নিচ্ছে না কেন, সেটা ডিফারেন্ট চ্যাপ্টার। কিন্তু সরকার এটাকে ম্যানেজমেন্ট করার জন্য যতটুকু লাগে, ধরেন আপনার ইউনিট সরকার আমলে 50% ওপেন টেন্ডার দিয়ে দিল, এটাকে বাদ করে আবার পুরাতন প্রথায় টিকা কেনা শুরু করলো। মার্চ মাসের মধ্যে মাত্র 34 দিনের মাথায় 1,80,00,000 শিশুকে টিকার আওতা আনলো। তারপরে আমাদের জরুরি স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিনে ব্রিফিং হচ্ছে, সেল তৈরি করলো, প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটাল, উপজেলা হসপিটাল, জেলা সদর হসপিটাল প্রত্যেকটা আলাদা ইউনিট করলো। তো এর বাইরে আসলে সরকারের এই মুহূর্তে কিছু করার নেই, এটা একটা আনফর্চুনেট জিনিস। আর অর্থনীতির যে ক্রাইসিসটা আপনি বললেন, অর্থনৈতিক ক্রাইসিসটা কিন্তু এখন না, এটা অনেক পুরনো জিনিস। এটা শেখ হাসিনার লাস্ট আমল থেকে আমরা একটা অর্থনৈতিক সিভিয়ার ক্রাইসিসে ছিলাম, ইউনিট সরকার আমলও ছিলাম, এখনও কিন্তু এটার ধারাবাহিকতা রয়ে গেছে। এটা কিন্তু রাতারাতি সলিউশন হবে না। আর এর মাঝখানে সরকার যখন দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পরেই আপনি দেখেন ইরান ইসরায়েল যুদ্ধ লাগলো, আমাদের এখানে অনেক টাকা ভর্তুকি দিতে হলো, প্রায় 47 দিন সরকার প্রতিদিন 200 কোটি টাকা করে ভর্তুকি দিয়ে তেল জ্বালানি ঠিক করতে হলো। তারপর আমাদের এই হামের একটা ইস্যু, তারপর আপনি দেখেন হাওরের একটা অতিবৃষ্টির কারণে এখানে আমাদের 14-15 লক্ষ টন মানে চাউলের ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সুতরাং এই জিনিসগুলো আসলে সরকারের দায় দেওয়ার কিছু নাই, সরকার চেষ্টা করছে। ইভেন মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের আসলে যে মাইনাস থেকে জিরো লেভেলে পৌঁছতেও আমাদের আসলে 2 থেকে 3 বছর সময় লাগবে। সুতরাং এটা আসলে শুধুমাত্র সরকার চাইলেও পারবে না, এটা আমি মনে করি যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ সরকার, বিরোধী দল এবং আমাদের নাগরিক সোসাইটি হিসেবেও, মিডিয়া হিসেবেও আমাদের সকলকে সরকারকে সহযোগিতা করা উচিত। কিন্তু সরকার প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করছে কিনা সেটা সরকারের জন্য জরুরি, সরকারকে জবাবদিহিতা আনা জরুরি। আমি আরেকটা উদাহরণ আপনাকে দিই, ধরেন আমি শেষ করি ধরেন 10 সেকেন্ড শেষ করি। সেটা হচ্ছে ধরেন আপনি দেখেন সরকার আসার পরেই আপনার মেহেরপুর একটা 9 বছরের শিশু ধর্ষিত হওয়ার কারণে 24 বছর একটা ছেলে শাকিল নামে, তাকে মাত্র 29 দিনের মাথায় সরকার বিচার আওতা আনলো। ইভেন আপনার রামিসের ক্ষেত্রেও সরকার প্রতিশ্রুতি দিয়েছে 1 মাসের মধ্যে দিবে। সুতরাং সরকার এই বিষয়গুলো আন্তরিক, সরকার যদি এগুলোতে আন্তরিক না হতো তাহলে আপনি সরকারকে বলতে পারবেন। এখন এই জিনিসগুলো তো আমাদের একটা স্ট্রাকচারাল প্রবলেম, এখন স্ট্রাকচারাল প্রবলেম তো ওভারনাইট কোনো সলিউশন নাই। কিন্তু আমরা চাই সরকার এই বিষয়ে আন্তরিক হোক, সরকার অ্যাড্রেস করুক এবং সরকার জনগণের ম্যান্ডেটটাকে প্রাধান্য দিক।